বিয়ে থেকে পালিয়ে মেয়েটি আশ্রয় নেয় তার থেকে 15 বছরের বড় এক সিইওর কাছে, এবং তাদের বিয়েতে সিইওর শর্ত ছিল যে মেয়েটিকে প্রতিদিন কমপক্ষে 10,000 টাকা খরচ করতেই হবে। এবার এরকম একটা প্যাম্পারিং সিইওর সাথে তার যে এত কম বয়সী একটা মেয়ের প্রেমের গল্প কেমন হবে, সেই নিয়েই একটা মিষ্টি ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র নিনাকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সে একটা রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আসছিল। নিনা ভাবে যে আমাকে আমার বাবা মা জোর করে ড্রাগ দিয়ে বিয়ে দেওয়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি এই বিয়েতে রাজি নই, তাই আমি বিয়ে থেকে পালাচ্ছি। আর কোনোদিনও আমি এই ইশিকাওয়া গ্রামে ফিরে আসতে চাই না। এবার সে তো মেন রোডে এসে দেখে সেখানে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, এবং নিনা সেই ট্যাক্সিতে উঠে পড়ে যে আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন। কিন্তু ট্যাক্সির যে লোকটি ছিল, মানে ড্রাইভারটি ছিল, সে অত্যন্ত দুশ্চরিত্র একটি লোক ছিল, এবং সে তো নিনাকে দেখেই তার সাথে অসভ্যতা করতে যায়, এবং সে নিজের ড্রাইভিং সিট থেকে নেমে পড়ে নিনার সিটে উঠতে যাচ্ছিল। নিনা তো তখনই লোকটার মেন পয়েন্টে এক লাথি মারে। নিনা মনে মনে ভাবে যে আমাকে এরকম দুর্বল হয়ে থাকলে হবে না, আমাকে আমার শত্রুদের খতম করতে হবে। এবং এই বলে নিনা তো লোকটাকে ঠাঁই ঠাঁই করে আরো কয়েকটা লাথি মারে, এবং সেখান থেকে ছুটতে ছুটতে পালিয়ে যায়। ট্যাক্সি ড্রাইভারটা তো ভাবে যে বাপরে, এই মেয়ে তো দেখছি ভালোই শক্তিশালী, কিন্তু একবার যখন আমাকে এইভাবে আঘাত করেছে, একে আমি ছাড়বো না। এবং সে ট্যাক্সি নিয়েই নিনার পিছু নেয়। আমরা দেখতে পাই নিনা তো তাড়াতাড়ি ছুটতে ছুটতে একটা বড় হোটেলের সামনে চলে আসে, এবং সেখানেই আমরা আমাদের অপর প্রধান চরিত্র মানে আমাদের হিরো আর্থারকে দেখতে পাই, যে ওই হোটেল থেকে একটা বিজনেস মিটিং করে বেরোচ্ছিল। এবার নিনা বুঝতে পারে যে এই লোকটাকে দেখে ভালো লোক মনে হচ্ছে, এবং সে তো আর্থারের কাছে গিয়ে বলে যে মিস্টার, আপনাকে দেখে আমার খুবই ভালো লোক মনে হচ্ছে, আমাকে দয়া করে সাহায্য করুন। ওই দুশ্চরিত্র ট্যাক্সি ড্রাইভারটা আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে, এবং আমি ওকে মেরে পালিয়ে আসাতেই ও আমার পিছু নিয়েছে। এবার ততক্ষণে তো ট্যাক্সি ড্রাইভারটাও সেখানে চলে এসেছিল, এবং সে বলে ওঠে যে মিস্টার, ওই মেয়েটা আমার স্ত্রী, সুতরাং স্বামী স্ত্রীর মাঝখানের ব্যাপারে আপনি আসবেন না। এবার নিনা তো বলে ওঠে যে না, এই লোকটা আমার হাজবেন্ড না। এবং আর্থারের লোকেরা মানে তার সিকিউরিটি গার্ডেরা তখনই ট্যাক্সি ড্রাইভারকে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু নিনা তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কারণ তাকে বিয়ে দেওয়ানোর জন্য তার বাবা মা তাকে ড্রাগ দিয়েছিল। আর্থার তখনই তাকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো, এবং সে নিনাকে নিজের গাড়িতে বসিয়ে তাকে জলও খেতে দেয়। এবার নিনা তো জল খেয়ে একটু সুস্থ বোধ করছিল। আর্থার জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, এবং নিনা তখনই মনে মনে ভাবে যে আমার আসল নাম এখানে বলার কোনো দরকার নেই, এবং সে বলে ওঠে যে আমার নাম লিজা। এবার আর্থার তো তখনই তাকে তার নিজের কার্ডটা বার করে দেয়, যে আমি আর্থার তান, এটা আমার কার্ড, তোমার ভবিষ্যতে যদি কখনো কোনো বিপদ হয় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং লিজা বা নিনা তখনই মনে মনে ভাবে যে লোকটাকে দেখে সত্যি খুব ভালো মনের মনে হচ্ছে, এবং সে তো তখনই আর্থারকে কিস করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। লিজার ঘুম ভাঙে একটা হোটেল রুমে, এবং লিজা ঘুম থেকে উঠে বুঝতে পারে যে কালকে রাতে হয়তো তার আর আর্থারের মধ্যে রোম্যান্স হয়েছিল। লিজা দেখে যে তার বেডসাইড টেবিলে আর্থারের কার্ডটা রাখা হয়েছে, এবং তখনই লিজার কাছে একটা কল আসে, এবং সেটা লিজার ফিয়ন্সি ম্যাক্সের কল ছিল, মানে যার সাথে লিজার বাবা মা তার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ম্যাক্স তো বলে ওঠে যে নিনা, তুমি গত রাতে আমার সাথে বিয়ে থেকে পালালে কেন? আমি তো তোমাকে বলছি যে তোমার সমস্ত পড়াশোনার ব্যবস্থা আমি করব, তোমার ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থাও আমি করব, তুমি তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসো। কিন্তু লিজা তো তখনই ভয় পেয়ে ফোনটা কেটে দেয়, যে আমি কখনোই আর ওখানে ফিরে যেতে চাই না, এবং এই বলে সে হোটেল থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা আর্থারকে দেখতে পাই, এবং তার সাথে আমরা আর্থারের সেক্রেটারি শেনকেও দেখতে পাই। শেন তো আর্থারকে জিজ্ঞাসা করে যে বস, গত রাতে আপনার অ্যাঞ্জেল নামে একটা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটের কথা ছিল, আপনি তো সেখানে গেলেন না, ওই মেয়েটা এসে পড়লো বলে, তাহলে কি ওই ডেটটা অন্যদিন অ্যারেঞ্জ করব? এবং আর্থার বলে ওঠে যে ওই ডেটটা ক্যান্সেল করে দাও, আমি অন্য কোনো মেয়ের সাথে ডেটে যেতে চাই না। সেক্রেটারি শেন তো বলে ওঠে যে বস, আপনি কি গত রাতের ওই মেয়েটার প্রেমে পড়ে গেছেন নাকি? যাই হোক, আমি এই নিয়ে বেশি কথা বলবো না। সেক্রেটারি সেন মনে মনে ভাবে যে সত্যি এত বছর হয়ে গেল আমার বস কোনো মেয়েকেই পছন্দ করে না, আর হঠাৎ করে কোথাকার একটা মেয়ে সাহায্য চাইলো, তাকে বসের মনে ধরে গেল। অপরদিকে আমরা লিজা বা নিনাকে দেখতে পাই।
এবার লিজা তো শহরে এসেছিল, এখন থেকে একা একা জীবন ধারণ করতে হবে। এবং লিজা কলেজের ফিস তোলার জন্য অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, যেখানে সে পার্ট টাইম জব করে টাকা কামাতে পারবে। কিন্তু তখনই হঠাৎ লিজার বমি বমি ভাব লাগে। এবার লিজা তো ভাবে যে কয়েকদিন ধরেই আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আর বারবার বমিও হচ্ছে, এটা কিসের সিমটম। এবং সে গুগলে সার্চ করে দেখে, এবং গুগলে দেখায় যে সব কিছুই প্রেগনেন্সির লক্ষণ। লিসা তো খুবই ভয় পেয়ে যায় যে তাহলে কি সে প্রেগনেন্ট হয়ে পড়েছে, তার মানে নিশ্চয়ই সে আর্থারের সন্তান নিয়ে প্রেগনেন্ট হয়েছে। এবার তখনই লিসার কাছে একটা কোম্পানি থেকে কল আসে যে তুমি যে ইন্টারভিউটা দিয়েছিলে সেটার ফার্স্ট রাউন্ডে তুমি সিলেক্ট হয়ে গেছো, এখন সেকেন্ড রাউন্ডের জন্য ইন্টারভিউ দিতে এসো। এবং লিসা সেখানে ইন্টারভিউ দিতে যায়, এবং এটা আর্থারের যে অনেকগুলি হোটেল ছিল তার মধ্যে থেকে একটা হোটেলেরই ইন্টারভিউ ছিল, কিন্তু লিসা তখনও সেটা জানতো না। এবার লিজাকে যখন ইন্টারভিউর জন্য ডাকা হয় সে তো উঠে দাঁড়ায়, এবং আশেপাশে যে মেয়েরা ছিল তারা তো লিজার ফিগার নিয়ে কমেন্ট করে যে মেয়েটার ফিগারটা কি ভালো, তাই না, সত্যিই মেয়েটার তো মডেল হওয়া দরকার ছিল। লিসা মনে মনে ভাবে যে শহরের মেয়েরা অনেক বেশি খোলা মনের, কারণ আমি যখন গ্রামে ছিলাম স্কুলে পড়তাম তখন আমার অন্যান্য ক্লাসমেটরা আমার ফিগার নিয়ে মজা করতো, আমাকে নানাভাবে ছোট করার চেষ্টা করতো, যে এই ফিগার দিয়ে আমি নাকি ছেলেদের পটানোর চেষ্টা করছি। কিন্তু এখানের মেয়েরা দেখছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। লিজা তো ইন্টারভিউ রুমে চলে যায়, এবং তার কিছুক্ষণের মধ্যেই সেখান দিয়ে আর্থার যায়, এবং লিজা আর্থারকে দেখতে পায়। সে ভাবে যে তাকে কোনো রকমে হোক আর্থারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ সে যে আর্থারের সন্তানের মা হতে চলেছে সেটা তো তাকে জানাতে হবে, যে আর্থারের সন্তানের জন্ম দিতে চলেছে সেটা তো আর্থারকে জানাতে হবে। সেকেন্ড রাউন্ডেও লিসা পাশ করে যায়, এবং সে এই কোম্পানির চাকরিটা পেয়ে যায়। আমরা দেখতে পাই তার যে ম্যানেজার ছিল, অর্থাৎ ম্যানেজার ওয়াংকে, যে কিনা লিসাকে এবং যারা যারা এই চাকরিটা পেয়েছে সেই সমস্ত মেয়েদের তাদের কাজ বোঝাচ্ছিল। এবার সব কিছু হয়ে গেলে লিজা বলে ওঠে যে ম্যানেজার ওয়াং, আমি কি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি। এবং ম্যানেজার ওয়াং তো লিসাকে তার রুমে নিয়ে যায়। আমরা আর্থারকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে আর্থারের একজন বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল। এবার সে তো আর্থারকে জিজ্ঞাসা করে যে আগের দিনের ব্লাইন্ড ডেটের কি খবর। আর্থার জানায় যে ব্লাইন্ড ডেট সে ক্যান্সেল করে দিয়েছে। এবার আর্থারের এই বন্ধুটি ট্যারো কার্ড রিডিং করতে পারতো, এবং সে বলে ওঠে যে দাঁড়াও, তোমার জন্য আমি একটা ফরচুন টেলিং করি। এবং সে তো কার্ড রিড করে বলে যে মনে তো হচ্ছে তোমার জীবনে রোম্যান্স খুবই শীঘ্র আসতে চলেছে, কিন্তু সেটা কোন পথে আসবে সেটা আমি বুঝতে পারছি না। এবং আর্থার তো তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, যে এই সব কিছুতেই আমি বিশ্বাস করি না। এবার ওদিকে আমরা লিজা এবং ম্যানেজার ওয়াংকে দেখতে পাই, এবং লিজা বলে ওঠে যে ম্যানেজার ওয়াং, আপনি কি প্লিজ আমাকে কোনোভাবে আর্থার স্যারের সাথে একটু দেখা করিয়ে দিতে পারেন। এবং ম্যানেজার ওয়াং তো তখনই খুবই বাজে দৃষ্টি দিয়ে বলে যে আমি তো তোমার সাথে দেখা করিয়ে দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো। দেখো, আমি তোমাকে খোলাখুলি সব কিছু বলছি, তুমি আমার সাথে কোঅপারেট করো, আর তাহলে আমিও তোমাকে সাহায্য করব। আমি যেহেতু তোমার ম্যানেজার, তোমাকে আমি সব সহজ সহজ কাজ দেব, এবং আর্থার স্যারের সাথেও দেখা করিয়ে দেব, কিন্তু তার বদলে তুমিও তো আমাকে কিছু দেবে, তাই না। এবং এই বলে সে তো লিজার দিকে ঝাঁপিয়ে পড়ে, এবং লিজার সাথে তার তো হাতাহাতি শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই লিজা তো একদমই ভয় পেয়ে একটা সোফার ওপর বসে পড়েছিল, এবং ম্যানেজার ওয়াং লিজাকে মারতে যায়। কিন্তু তখনই সেই ঘরের সামনে দিয়েই আর্থার যাচ্ছিল, এবং সে তো চেঁচামেচির আওয়াজ শুনে ঘরে ঢুকে পড়ে যেখানে কি হচ্ছে। এবং লিজা তখনই আর্থারের কাছে ছুটে যায় যে প্লিজ আমাকে এর হাত থেকে বাঁচাও। আমরা দেখতে পাই যে ততক্ষণে কিন্তু লিজা ম্যানেজার ওয়াং এর মুখ চোখ একদম ফাটিয়ে অ্যাক্সেস করে দিয়েছিল। ম্যানেজার ওয়াং তো বলে ওঠে যে বস, আমার হাত থেকে ওকে কি বাঁচাবেন, আপনি ওর হাত থেকে আমাকে বাঁচান। এবার আর্থার তো তখনই লিজাকে আর তার সেক্রেটারিকে ঘরের বাইরে গিয়ে দাঁড়াতে বলে, এবং তারা বেরিয়ে যেতেই আর্থার আরও একবার ম্যানেজার ওয়াংকে আচ্ছা করে পিটুনি দেয়। এবার লিজা তো তখনই একান্তে আর্থারের সাথে কথা বলতে চায়, এবং আর্থার লিজাকে নিজের গাড়িতে নিয়ে আসে। লিজা বলে ওঠে যে আসলে আমার কিছু বলার আছে, আমার মনে হয় আমি প্রেগনেন্ট। আর্থার বলে ওঠে যে মানে। লিজা বলে যে আসলে আগের দিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তার ফলেই মনে হয় আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি। এবং আর্থার তো তখনই বলে ওঠে যে আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে,
তাহলে চলো আমরা বিয়ে করে নিই। এবার লিজা মনে মনে ভাবে যে এটা কি ঠিক সিদ্ধান্ত হবে? যেহেতু আমি তার সন্তানের মা হতে চলেছি, তাই বিয়ে করে নেওয়াটাই সেফ হবে। এবং লিজা জিজ্ঞাসা করে যে কিছু মনে না করলে তোমার বয়স কত সেটা কি একটু বলবে? এবং আর্থার জানায় যে তার বয়স হচ্ছে 35। লিজা মনে মনে ভাবে যে আর্থার তার থেকে 15 বছরের বড়। লিজা বলে যে আমি তো এখনই কলেজে উঠেছি, তাই জন্য এখনই বিয়ে করে নেওয়া কি ঠিক হবে? আর্থার বলে যে তুমি আমাকে আগের দিন বলেছিলে যে তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তুমি বিয়ে থেকে পালিয়ে এসেছো। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে আর কেউ জোর করতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত, আমি তোমার পড়াশোনার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করে দেব। এমনকি তুমি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাও আমি সেটাও করে দেব। আমরা একটা ম্যারেজ এগ্রিমেন্ট করতে পারি। আমি তোমাকে সাহায্য করব তোমার লাইফস্টাইল মেনটেন করতে, তোমার পড়াশোনায়। আর তুমি আমাকে সাহায্য করবে আমার বাড়ির যে সমস্ত বড়রা আমাকে বিয়ে করতে জোর করছে তাদের হাত থেকে। এবার লিজা তো তখনই বলে যে ঠিক আছে, আমি এই ডিলে রাজি আছি। আর্থার তো তখনই ঘড়ি দেখে বলে যে চলো তাহলে, এখনো নিশ্চয়ই রেজিস্ট্রি অফিস খোলা থাকবে, আমরা আজকেই বিয়ে করে নিই। এবং লিজা তো বলে ওঠে যে ঠিক আছে, আমি তাতে রাজি আছি, কিন্তু তার আগে আমি আমার নামটা পরিবর্তন করতে চাই। আর্থার বলে ওঠে যে তোমার কি নাম আর তুমি কিসে পরিবর্তিত হতে চাও? লিজা বলে যে আমার আসল নাম হচ্ছে নিনা এবং আমি আমার নামটা পরিবর্তন করে লিজা রাখতে চাই। আমি আমার নতুন আইডি দিয়ে আমাদের বিয়েটা রেজিস্টার করতে চাই। এবং আর্থার বলে ওঠে যে ঠিক আছে, তাহলে চলো আগে আমরা ডক্টরের কাছে একটা চেক আপ করে নিই, তোমার প্রেগনেন্সির বিষয়েও আমরা জেনে নেব, তখনই আমার সেক্রেটারি তোমার জন্য নতুন আইডির ব্যবস্থা করবে। এবার আর্থার আর লিজা তো হসপিটালে আসে, সেখানে লিজার ইউএসজি করা হয়, কিন্তু সেই পরীক্ষা করে দেখা যায় যে লিজা আদেও প্রেগনেন্ট ছিলই না। লিজা বলে ওঠে যে তার মানে আমি প্রেগনেন্টই হইনি। এবং তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সেদিন রাতে আসলে কি হয়েছিল। সেদিন রাতে আসলে লিজা আর আর্থারের মধ্যে কোনো রকমের সম্পর্কই হয়নি, কারণ আর্থার লিজাকে ওই রকম দৃষ্টিতে দেখতোই না। সেদিন রাতে লিজা অজ্ঞান হয়ে যাওয়ার পর আর্থার তাকে ওই হোটেল রুমে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। তাই প্রেগনেন্ট হওয়ার তো কোনো কথাই ছিল না। এবং আর্থার তো খুব ভালো করেই জানতো যে প্রেগনেন্ট হওয়ার কোনো পসিবিলিটিই নেই, কিন্তু তারপরেও আর্থার ব্যাপারটা সুযোগ উঠিয়ে একদম বিয়ে অবধি পৌঁছে যায়। এবার লিজা তো তখনই ডক্টরকে বলে যে কিন্তু কয়েকদিন ধরে আমার বমি হচ্ছিল, খেতে ইচ্ছে করছিল না, এগুলো তো প্রেগনেন্সিরই সিমটম। এবং ডক্টর বলে ওঠে যে হয়তো তুমি বাইরের কিছু খেয়েছিলে, বমি তো শুধুমাত্র প্রেগনেন্ট হলেই হয় না, পেট খারাপ হলেও হয়, তাই তুমি ভুল বুঝেছো। যদিও এই ঘটনা জানার পর তারা বিয়ে থেকে পেছোয় না। ততক্ষণে সেক্রেটারি সেনও আইডি কার্ড নিয়ে চলে এসেছিল এবং নিনা তার নতুন পরিচয় মানে তার লিজা পরিচয় আর্থারের সাথে বিয়ে করে নেয়। আমরা দেখতে পাই যে তারা ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে তাদের অফিসিয়াল যে রেজিস্ট্রিটা করার সেটা করে নেয়। এবং আর্থার তো তখনই লিজাকে বলে যে তাহলে তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, কারণ এবার তো তোমাকে আমার বাড়িতে শিফট হতে হবে। এবার লিজা তো যে বাড়িতে ভাড়া থাকতো সেখানে আসে এবং লিজা নিজেই সবকিছু গোছাতে যাচ্ছিল, কিন্তু সেক্রেটারি সেন তো তখনই বলে যে এ নিয়ে তোমাকে কোনোই চিন্তা করতে হবে না, আমাদের লোকেরাই সব কিছু গুছিয়ে রেডি করে দেবে। এবং তখনই লিজার কাছে তার বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলের ফোন আসে এবং লিজা তো কল ধরতেই অ্যাঞ্জেল বলে ওঠে যে লিজা কোথায় তুমি? গতকাল তুমি বিয়ে ভেঙে এইভাবে চলে গেলে। এতদিন আমার দাদা ম্যাক্স তোমার জন্য কি না করেছে, তোমাদের পরিবারের কত খরচায় উঠিয়েছে, তারপরেও তুমি এরকম বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? এবং লিজার তখনই মনে পড়ে যায় যে তার মা বাবা তাকে কিভাবে জোর করেছিল ম্যাক্সের সাথে বিয়ে করার জন্য। ম্যাক্সকে লিজা ছোট থেকেই চিনতো এবং ম্যাক্স তো লিজার প্রতি ছোটবেলা থেকেই একদম অবসেসড টাইপের ছিল, কিন্তু লিজা ম্যাক্সকে পছন্দ করতো না। কিন্তু ম্যাক্স যেহেতু বড় লোক ছিল তাই জন্য লিজার বাবা তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে আর লিজাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে যে কেন তুমি ম্যাক্সকে বিয়ে করবে না, ম্যাক্সকে বিয়ে করলে তুমি একটা ভালো জীবন কাটাতে পারবে, তোমার সাথে আমরাও ভালো থাকতে পারবো, তোমার ভাইয়ের পড়াশোনার খরচও চলবে। আমরা দেখতে পাই ম্যাক্সও সেখানে বসেছিল এবং তার একটা পা খোঁড়া ছিল। লিজার বাবা মা বলে ওঠে যে তোমাকে বাঁচাতে গিয়েই তো ওর একটা পা ভেঙেছিল, তাহলে সেই কৃতজ্ঞতাটুকু অন্তত দেখাও। এবং এই সমস্ত ঝামেলা পিছনে ফেলে রেখেই লিজা কিন্তু সেখান থেকে পালিয়েছিল। এবার লিজা তো তখনই অ্যাঞ্জেলকে বলে যে আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, পরে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এই বলে লিজা কল কেটে দেয় এবং অ্যাঞ্জেল তখনই তার দাদা মানে ম্যাক্সের কাছে আসে যে আমি জানতে পারলাম না লিজা এখন কোথায় আছে। এবং ম্যাক্স তো তখনই বলে ওঠে যে যে করে হোক তোমাকে খুঁজে বার করতেই হবে যে কোথায় আছে লিজা।
অ্যাঞ্জেল বলে ওঠে যে কিন্তু দাদা, তুমি এই গাইয়া মেয়েটার পিছনে কেনই বা পড়ে আছো? এত ভালো ভালো মেয়ে তো রয়েছে। ম্যাক্স তখনই তার কার্ডটা বার করে অ্যাঞ্জেলকে দেয় যে তোমার যত টাকা দরকার তুমি ব্যবহার করো, কিন্তু এই মেয়েটাকেই আমার চাই। অ্যাঞ্জেল বলে ওঠে যে কোনো চেষ্টা করো না, আর কিছুদিন পরেই লিসা কলেজে ভর্তি হবে। আর কিছু না হোক তখন আমরা কলেজে গিয়ে সিন ক্রিয়েট করব, আর তখনও তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। অপরদিকে আমরা লিজাকে দেখতে পাই যে কিনা আর্থারের বাড়িতে চলে এসেছিল, এবং সেখানে আমরা আর্থারের বাড়ির ন্যানি আন্ট লানকেও দেখতে পাই যে কিনা এখন থেকে লিজার খেয়াল রাখবে। এবার আর্থারের সেক্রেটারি তখনই জানায় যে এটা আর্থারের একটা ভিলা, মানে আর্থারের পারিবারিক বাড়ি না। আর্থার এখনো তার পরিবারের কাছে বিয়ের ব্যাপারে কিছু বলেনি, সেটার জন্য সে কিছুদিন সময় নিতে চায়। তাই জন্য লিজাও যদি বিয়ের ব্যাপারে মুখ না খোলে তাহলেই ভালো হয়, এবং লিজা তো তাতে হ্যাঁ করে দেয়। সেক্রেটারি সেন তো তখনই একটা কন্ট্রাক্ট পেপার লিজার দিকে দিয়ে বলে যে এটা তোমাদের বিয়ের কন্ট্রাক্ট পেপার, এটা ভালো করে পড়ে তাতে সাইন করে দিতে। এবার লিজা তো পড়তে গিয়েই অবাক হয়ে যায়, কারণ প্রথম শর্তই ছিল লিজাকে কমপক্ষে প্রতিদিন 10,000 টাকা খরচ করতে হবে, এবং মাসিক লিজাকে অন্তত পক্ষে 4 লাখ টাকা তো খরচ করতেই হবে। এবার লিজা তো একটু অবাক হয়ে যায় যে এই কেমন কন্ট্রাক্ট, আর আমি জীবনে এত টাকা খরচা করিনি, সেখানে আমি প্রতিদিন এত টাকা কি করে খরচা করব? কিন্তু লিজা সেই কন্ট্রাক্টে সাইন করতে অবভিয়াসলি বাধ্য ছিল। এবার রাতের বেলা আর্থার বাড়িতে ফিরে আসে, এবং এখন থেকে সে আর লিজা তো দম্পতি বা স্বামী স্ত্রী ছিল, তাই জন্য তারা একই বেডরুমে শোয়ার জন্য যায়। এবার লিজা যখন স্নান করতে গেছিল আর্থারের কাছে তার সেই ট্যারো রিডার বন্ধুর ফোন আসে, এবং সে তো বলে ওঠে যে আর্থার, আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি তোমার একটা রোম্যান্সের চান্স রয়েছে, মনে হচ্ছে খুব শীঘ্রই কিছু হতে চলেছে। আর্থার তো তার ফোন কেটে দেয়। এবার কিছুক্ষণের মধ্যেই লিজা আর আর্থার দুজনেই বিছানায় শুয়ে পড়ে, কিন্তু লিজা আর্থারকে একটু একটু ভয় পাচ্ছিল, তাই জন্য আর্থার তাকে আর কোনো রকম ডিস্টার্ব করে না। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। সকাল হতেই লিজার ঘরে আন্ট লান আসে, যে কিনা অনেক ধরনের জামা কাপড় লিজার সামনে পেশ করে যে আপনি আজকে কোনটা পরতে চান, এবং লিজা তো সেখান থেকে একটা পোশাক বেছে নেয়। লিজা জিজ্ঞাসা করে যে আন্ট লান, আমি তো কোনোদিন সেইভাবে টাকা খরচ করিনি, তা আমি কি করলে প্রতিদিন 10,000 টাকা খরচ হয়ে যাবে, আমাকে একটু আইডিয়া দিন তো। এবং আন্ট লান তো তাকে সাজেস্ট করে যে তুমি কোনো স্যালনে গিয়ে কোনো বিউটি ট্রিটমেন্ট নিতে পারো, তাহলে সেটাতে বেশ ভালো রকমেরই টাকা খরচ হবে। এবং লিজা একটা স্যালনে যায়। আমরা দেখতে পাই লিজা তো সেখানে যে মেয়েটি ছিল তার সাথে কথা বলছিল, এবং তখনই সেই স্যালনে হাজির হয় অ্যাঞ্জেল। এবার লিজা তো অ্যাঞ্জেলকে দেখতে পায়, এবং সে সঙ্গে সঙ্গে একটা বই নিয়ে নিজের মুখ ঢেকে দেয়, ফলে অ্যাঞ্জেল তাকে দেখতে পায় না, এবং অ্যাঞ্জেল অন্যদিকে চলে যায়। এবার লিজা তো তার পছন্দসই একটা ট্রিটমেন্ট বুক করে তার প্রাইভেট রুমে চলে যায়, যেখানে কিনা তার এই ট্রিটমেন্টটা করা হবে। এবং তখনই সেখানে অপর একটা মহিলা গুয়েন হাজির হয়। এবার সে বলতে থাকে যে আজকে রাতে আমার একটা ডেট আছে, প্রত্যেকবার এসে এখানে আমি এই ট্রিটমেন্টটাই নিই, আজকে আমার আগে অন্য কেউ থাকলেও সেটা আমি মানবো না, আমাকেই আগে ট্রিটমেন্ট দিতে হবে। স্যালনের যে মেয়েরা ছিল তারা তো বলে ওঠে যে এটা তো সম্ভব না, কারণ অলরেডি আগে থেকে একজন রয়েছে। এবং গোয়েন তো তখনই চেঁচিয়ে ওঠে যে কে রয়েছে আমার আগে, আমি তার সাথে কথা বলে দেখছি। এবং গোয়েন লিসাকে বলে যে তুমি রয়েছো আমার সাথে, আমি তোমাকে 1,000 টাকা দেবো, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, আগে আমি করব তারপরে তুমি করো। এবং লিজা তো তখনই তার ফোন বার করে কিউআরটা দিয়ে দেয় যে এখানে, এবং গোয়েন তাকে 1,000 টাকা পেমেন্ট করে দেয়। গোয়েন মনে মনে ভাবে যে 1,000 টাকার জন্য এরকম করে, সে আবার এত নামি পার্লারে এসেছে, সত্যি এদের সাহস হয়ও বটে। এবার গোয়েন তো তার ট্রিটমেন্ট নিচ্ছিল, এবং তখনই গোয়েনের সাথে অ্যাঞ্জেল দেখা করতে আসে। আসলে গোয়েন ছিল আর্থারের ভাই টমের গার্লফ্রেন্ড, এবং তাই জন্যই অ্যাঞ্জেল গোয়েনকে খুব তেল দিত যে যদি কোনোভাবে গোয়েনের মাধ্যমে সে আর্থারের সাথে কন্ট্যাক্ট করতে পারি, যদি কোনোভাবে সে আর্থারের গার্লফ্রেন্ড হয়ে যায়। এবং অ্যাঞ্জেল তো গোয়েনকে তেল দিতে গিয়ে তার পেমেন্টটাও করে দিতে বাধ্য হয়। গোয়েন বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমার সাথে আর্থারের আলাপ করিয়ে দেব। এবার তারা দুজন যখন পার্লার থেকে বেরোচ্ছিল ততক্ষণে আর্থারও লিজাকে পিক করতে চলে এসেছিল, এবং তারা দেখে যে আর্থার গাড়ি নিয়ে কাউকে পিক করছে, কিন্তু মেয়েটাকে সেটা তারা বুঝতে পারে না। এবার গোয়েন তো তখনই বলে ওঠে যে আমি শুনেছি এটা নাকি আর্থারের নতুন গার্লফ্রেন্ড, ওর নাম লিজা। এবং এই কথা শুনে অ্যাঞ্জেলের তো মাথা খারাপ হয়ে যায় যে আর্থারের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা, এখানে নতুন গার্লফ্রেন্ড কোথা থেকে এলো। কিন্তু লিজাই যে আসলে নিনা সেটা অ্যাঞ্জেল তখনও বুঝতে পারেনি, কারণ নিনা তো তার নামটা বদলে ফেলেছিল। অ্যাঞ্জেল সঙ্গে সঙ্গে তার দাদা মানে ম্যাক্সকে কল করে যে দাদা, তাড়াতাড়ি লিজা বলে কে আছে তার খোঁজ নাও তো।
তুমি তাড়াতাড়ি আমার সাথে আর্থারের একটা ডেটের বন্দোবস্ত করো, না হলে কিন্তু আমি তোমার নিনাকে খুঁজতে তোমায় সাহায্য করব না। এবার অপরদিকে লিজা আর আর্থার তো ততক্ষণে বাড়িতে চলে এসেছিল এবং আবারও অ্যাঞ্জেল নিনাকে কল করে যে কোথায় তুমি, সেই দিনের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করছো না, কোথায় পালিয়ে গেছো, কেউ তোমাকে খুঁজে পাচ্ছে না। এবং লিজা তাকে কিছু না বলেই ফোন কেটে দেয় এবং আর্থার তো তাকে আশ্বস্ত করে যে তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর আমার থেকে তোমাকে কেউই কখনো দূরেও নিয়ে যেতে পারবে না। এবার সেই রাতে তারা তো ঘুমিয়ে পড়ে এবং লিজা তো এখনো আর্থারকে ভয় পেত, কিন্তু ঘুমের মধ্যে সে তো আর্থারকে জড়িয়ে ধরে, মানে আর্থারের থেকে সে যে প্রোটেকশনটা পেত বা সে যে আর্থারের সাথে সেফ ফিল করতো সেটা তাদের সম্পর্কে প্রকাশ পাচ্ছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আর্থার আর লিজা তাদের বিয়ের জন্য আংটি কিনতে গেছিল এবং সেখানেই হাজির হয় আর্থারের ছোট ভাই টম এবং তার গার্লফ্রেন্ড গোয়েন। এবার টম তো বলে ওঠে যে দাদা, তোমার না ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল ওই অ্যাঞ্জেল নামে মেয়েটার সাথে, তুমি কিন্তু ওর সাথে যেতে পারতে। এবং আর্থার তো তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয় যে যেটা বলার তোমার অধিকার নেই সেই বিষয়ে একদম কথা বলবে না। এবং আর্থার আর লিজা অন্য একটা রুমে গিয়ে আংটি দেখতে থাকে। এবার এদিকে গোয়েনের তো খুবই ইন্টারেস্ট জাগে যে আর্থার কোন মেয়ের জন্য আংটি কিনতে এসেছে এবং সে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে যে কার সাথে রয়েছে আর্থার। এবং গোয়েন তো তখনই লিজাকে দেখে চমকে যায় যে আরে, আগের দিন স্যালনে এই মেয়েটাই তো ছিল যাকে আমি 1000 টাকা দিয়েছিলাম। এবং সে তো তখনই অ্যাঞ্জেলকে মেসেজ করে যে অ্যাঞ্জেল, আগের দিন স্যালনে আমি যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটার সাথেই আর্থার এসেছে আংটি কিনতে। এবং অ্যাঞ্জেল তো তখনই বলে যে তাড়াতাড়ি আমাকে ওদের একটা ফটো তুলে পাঠাও তো, আমিও দেখি যে মেয়েটাকে কেমন দেখতে। এবার গোয়েন তো তখনই লুকিয়ে লুকিয়ে আর্থার আর লিজার কয়েকটা ফটো তোলে এবং সে ওই ফটো অ্যাঞ্জেলকে পাঠাতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেক্রেটারি সেন চলে আসে এবং সে গোয়েনের ফোন নিয়ে সমস্ত ফটো ডিলিট করে দেয় যে দয়া করে নিজের সম্মানটুকু বজায় রাখুন, এই ধরনের অসভ্যতা এরকম একটা জায়গায় কাম্য না। কিন্তু তখনই অ্যাঞ্জেলকে মেসেজ করে যে ফটোগুলো তো এখন আমার ফোন থেকে ডিলিট হয়ে গেল, কিন্তু বাড়ি গিয়ে ল্যাপটপে যে ব্যাকআপ রয়েছে সেখান থেকে আমি তোমাকে ফটোগুলো দেব। এবার অপরদিকে আর্থার আর লিজা তো মনের সুখে গয়না দেখছিল এবং আর্থার তো দাম ঠাম না দেখি একের পর এক রিং পছন্দ করতে শুরু করে এবং সে তো লিজার জন্য অনেক কিছুই শপিং করে নেয়। ওদিকে গোয়েন তো বাড়িতে গিয়ে তার ল্যাপটপ খুলে দেখে যে এবার সে ব্যাকআপ থেকে ফটোগুলো পাঠাবে, কিন্তু সে দেখে যে তার ল্যাপটপের ব্যাকআপটাও কেউ হ্যাক করে নিয়েছে এবং সমস্ত ফটোই সেখান থেকে ডিলিট হয়ে গেছে। ফলে গোয়েন তো অ্যাঞ্জেলকে কোনো ফটোই পাঠাতে পারে না এবং অ্যাঞ্জেলো আর এটা জানতে পারে না যে আর্থারের গার্লফ্রেন্ড আসলে তার বান্ধবী নিনাই। অপরদিকে আমরা আর্থার এবং লিজাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আর্থার লিজার জন্য খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল এবং সেখানেই সে লিজাকে তার সেই ডায়মন্ড ব্রেসলেটটা পরিয়ে দেয় এবং আর্থার লিজার জন্য যে আংটিটা কিনেছিল সেটাও সে লিজাকে পরিয়ে দেয়, যেটা কিনা একটা ব্লু ডায়মন্ড ছিল এবং সেটা খুবই সুন্দর ছিল। বলে ওঠে যে কিন্তু আমাদের বিয়ের ব্যাপারে সকলেই তো এখনো কিছু জানে না, এখন থেকে কি আংটি পরাটা ঠিক হবে? আর্থার বলে যে এটা আমি তোমাকে দিতে চাই তাই জন্য দিচ্ছি, শুধুমাত্র বিয়ের কারণে না। এবং এই বলে সে তো লিজাকে আংটিটা পরিয়ে দেয় এবং সে লিজাকে কিস করে। এবার আমরা পরের দিন রাতের দৃশ্য দেখতে পাই। লিজা তো খুবই চিন্তায় পড়ে গেছিল যে এত টাকায় সে কি করে খরচা করবে এবং সে তো তখনই আন্ট লানের কাছে পরামর্শ চায় যে আমি কি ব্রেস্ট রিডাকশন সার্জারি করিয়ে নেব। ছোট থেকেই এর জন্য আমাকে অনেকে অনেক রকমের মন্তব্য করে এবং আন্ট লান তো সঙ্গে সঙ্গে আর্থারের কানে কথাটা তুলে দেয় এবং আর্থার তো তখনই লিজাকে নিজের স্টাডিতে ডাকে এবং সে তো লিজাকে কোলে বসিয়ে বলে যে যদি কখনো কেউ তোমাকে কোনো রকমের বুলি করে তাহলে তুমি সেটা আমাকে বলবে, কিন্তু তার জন্য নিজেকে বদলানোর কোনোই প্রয়োজন নেই। এবং লিজা তো তাতে রাজি হয়ে যায়। লিজা বলে যে আচ্ছা, রোজ রোজ এত টাকা খরচা করার কি কোনো দরকার রয়েছে? এবং আর্থার তো তাকে বলে যে সবসময় কোনো কিছু কিনেই যে টাকা খরচ করতে হবে তেমনটা তো না, তুমি নিজের ওপর সেটা ইনভেস্ট করতে পারো। ছোট থেকে এমন কিছু যেটা তুমি করতে পারোনি টাকার অভাবে, তুমি এখন সেটা করতে পারো। এবং লিজা তখনই ঠিক করে যে তাহলে সে আবারও পড়াশোনা শুরু করবে। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু যখনই সে পড়াশোনার কথা বাড়িতে বলতো তার মা তাকে বলতো যে পড়াশোনা করে তোমার কি হবে, তুমি এমনিতেই দেখতে সুন্দর, তুমি একটা মেয়ে, তুমি একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে করে সুখে থাকবে, পড়াশোনা করে এত খাটনি করার কোনোই প্রয়োজনীয়তা নেই। তাই লিসা ঠিক করে যে এবার সে তার টাকাটা ঠিক জায়গায় খরচা করবে।
এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন লিসা নেলস করানোর জন্য একটা সেলুনে যাচ্ছিল এবং লিসার জন্য আর্থার এখন একটা মহিলা বডিগার্ড রেখে দিয়েছিল যে কিনা সবসময় লিসার সাথে থাকবে। এবার লিসা যখন স্যালনে যায় সেই স্যালন থেকে লিসা জানতে পারে যে আজকে গোটা স্যালনটাই কেউ একজন বুক করে রেখেছে, তাই লিসা অন্য জায়গায় চলে যায়। এবার যে মেয়েটি গোটা স্যালনটা বুক করেছিল সেটা ছিল আর্থারেরই বোন লোলা, এবং লিসা তো তাকে দেখে ভাবে যে এর সারনেমও তান, আর একে দেখতেও অনেকটা আর্থারেরই মতো, এটা আর্থারের বোন নয় তো। এবং লোলা তো লিসাকে দেখে অবভিয়াসলি চিনতে পারে না, কিন্তু লিসার সাথে যে ফিমেল বডিগার্ডটি ছিল লোলা তাকে চিনতে পারে। লোলা ভাবি যে এই বডিগার্ডটাকে তো আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু আর্থার একে রেখে দেয়। তো আর্থার কোনো একটা এরকম কলেজ স্টুডেন্টের পিছনে এত নামি দামি একটা বডিগার্ড কেন লাগাবে? এবং লোলা তো কনফিউজড হয়ে গেছিল যে এরকম একটা অল্প বয়সী মেয়ের সাথে তার দাদার কি সম্পর্ক থাকতে পারে। যাই হোক, এবার লিজা অন্য একটা স্যালনে গিয়ে নেলস করায়, এবং সে যখন সেখান থেকে বেরোচ্ছিল তারা লক্ষ্য করে যে একটা লোক লিজার ফটো তুলছে। এবার লিজার বডিগার্ড তো সঙ্গে সঙ্গে লোকটার কাছে ছুটে যায় এবং তাকে আচ্ছা করে ধোলাই দেয়, এবং সেই লোকটি জানায় যে তাকে ম্যাক্স কাজে লাগিয়েছে লিজার ওপর খবরদারি করার জন্য। এবার লিজার বডিগার্ড তো তখনই সেই ফটো টটো সব ডিলিট করে দেয়, এবং সে আর্থারকে এসে এই কথা জানায়, এবং আর্থার বলে যে ব্যাপারটা তুমি তোমার মতো করে সামলে নাও, আমি চাই না লিজার জীবনে কেউ কোনো ডিস্টারবেন্স আনুক। এবার লিজা তো তখনই আর্থারকে দেখায় যে এই প্রথমবারের মতো সে ম্যানিকিওর করিয়েছে, এবং লিজা খুবই খুশি ছিল। লিজা বলে যে যখন আমি স্যালনে ছিলাম তখন তোমার বোনকেও আমি দেখেছি, তোমাদের চোখগুলো একদমই সিমিলার দেখতে, সত্যি তোমাদের জেনেটিক্স খুব ভালো, কারণ তোমরা ভাই বোনেরা এত হ্যান্ডসাম। এবং আর্থার তো তখনই লিজাকে কিস করে বলে যে তাহলে ভাবো আমাদের ছেলে মেয়েরা কতই না ভালো দেখতে হবে। এবার তখনই আর্থারের কাছে তার বোনের কল চলে আসে যে দাদা তুমি একটা অল্প বয়সী মেয়ের সাথে কি করছো, তার পিছনে তুমি সিকিউরিটি গার্ডও রেখেছো, ব্যাপারটা কি? এবং লোলার এই কলই আর্থার আর লিজার রোম্যান্স তখনকার মতো স্টপ করে দেয়। অপরদিকে আমরা ম্যাক্সকে দেখতে পাই। এবার ম্যাক্স যে ফটোগ্রাফারকে কাজে লাগিয়েছিল তার থেকে ম্যাক্স তো কোনো খবরই পায় না, এবং ম্যাক্সের এরকম গোয়েন্দাগিরির কাজ নিতে সবাই অস্বীকার করে দেয়, কারণ সকলেই জানতো যে কাজটা কার বিরুদ্ধে করা হচ্ছে। ম্যাক্স তো বুঝতে পারে যে তার মানে লিজা কোনো বড়লোক ব্যক্তিকেই ধরেছে, এমন কোনো বড়লোক ব্যক্তিকে ধরেছে যার কিনা এতই ক্ষমতা। এবং ম্যাক্স তো তখনই তার বোন অ্যাঞ্জেলকে কল করে যে অ্যাঞ্জেল এবার তোমাকেই যা করার করতে হবে। অ্যাঞ্জেল বলে ওঠে যে ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকেও বেশি মালকড়ি খরচ করতে হবে, 5 মিলিয়ন টাকা দিলে এক্ষুনি আমি নিনাকে তোমার সামনে এনে দেব। এবং ম্যাক্স তাতে রাজি হয়ে যায়। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। কালে ঘুম থেকে উঠতেই লিজার কাছে অ্যাঞ্জেলের কল আসে, এবং অ্যাঞ্জেল তো বলে ওঠে যে নিনা আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে আমার পা মনে হয় ভেঙে গেছে, এখানে আমাকে দেখার মতো কেউই নেই, তুমি প্লিজ হসপিটালে এসো আমার সাথে দেখা করতে। এবার লিজা অ্যাঞ্জেলের এই মিথ্যে কথায় ফেঁসে যায়, এবং সে তো ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে। আমরা দেখতে পাই হসপিটালে অ্যাঞ্জেল আগে থেকেই বসেছিল। লিজা তো সেখানে ছুটতে ছুটতে আসে এবং সে অ্যাঞ্জেলকে অক্ষত অবস্থায় দেখে। লিজা বলে ওঠে যে অ্যাঞ্জেল তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি? তাহলে তুমি যে বললে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবং অ্যাঞ্জেল তো তখনই লিজার পোশাক আশাক দেখতে পায়। অ্যাঞ্জেল বলে ওঠে যে লিজা তুমি এই ধরনের জামা কাপড় পরা কোথা থেকে শিখলে? তুমি এই ধরনের পোশাক পরে ছেলেদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো? বলো তো কোন বড় লোকের ছেলেকে তুমি তোমার ফাঁদে ফেলেছো? লিজা বলে ওঠে যে অ্যাঞ্জেল তার আগে তুমি তো এটা বলো যে তুমি আমায় মিথ্যে কথা কেন বললে? অ্যাঞ্জেল বলে যে মিথ্যা না বললে তুমি কি এখানে আসতে? আমি তোমার ভালোই চাই, তুমি কি সত্যিই আমাকে এখন আর আগের মতো বন্ধু ভাবো না? লিজা তো বলে ওঠে যে আমি তো তোমাকে বন্ধু ভাবি, কিন্তু সেই দিন বিয়ে থেকে পালানোর পর আমি বুঝতে পারছিলাম না তোমাকে কি জবাবদিহি করব, তাই জন্যেই আমি কন্ট্যাক্ট করতে চাইনি। এবং তখনই সেখানে হাজির হয় ম্যাক্স, মানে অ্যাঞ্জেল পুরোই একটা লিজার জন্য ফাঁদ পেতেছিল। এবার লিজার যে বডিগার্ড ছিল সে তো সঙ্গে সঙ্গে লিজাকে গার্ড করে দাঁড়ায়, এবং ম্যাক্স বলে ওঠে যে বাহ লিজা, সত্যিই দেখছি তুমি আগের থেকে অনেক বদলে গেছো, তুমি মনে হয় বড়লোক কোনো ছেলেকেই ফাঁসিয়েছো তাই না? কিন্তু আমি সেটা নিয়ে কিছু মনে করব না, তুমি আমার কাছে ফিরে এসো, নাকি তুমি সারা জীবন এখানেই থাকতে চাও? মনে রেখো এটা কিন্তু তোমার জায়গা না, একবার দেখো তো নিজের দিকে তাকিয়ে তুমি নিজের কি অবস্থা করেছো, তোমাকে কি এভাবে মানায়? এবার লিজা তখনই বডিগার্ডের হাত সরিয়ে দেয়, এবং সে বলে ওঠে যে কেন, আমি কি খারাপ পোশাক পরেছি? সবসময় তুমি আর তোমার বোন আমাকে নিচু কেন করো? ম্যাক্স বলে ওঠে যে আমি এতদিন যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তুমি চুপচাপ আমার সাথে এসো,
এবার লিজার যে বডিগার্ড ছিল সে তো তখনই বলে ওঠে যে তুমি কিন্তু কাকে রাগাচ্ছ তুমি জানো না, মিস্টার তান কিন্তু একবার রেগে গেলে তোমাদের ছাড়বে না। এবার অ্যাঞ্জেল তো তখনই ভাবে যে মিস্টার তান তাহলে কি লিজা আর্থারের গার্লফ্রেন্ড, কিন্তু সেটা কি করে সম্ভব হয়, আর্থার কখনোই লিজার প্রেমে পড়বে না, তাহলে নিশ্চয়ই আর্থারের ছোট ভাই টমের সাথেই লিজার কিছু একটা চক্কর চলছে। আমি শুনেছিলাম টম একটা প্লে বয়, তাহলে নিশ্চয়ই ও দুজনকে একসাথে ডেট করছে। এখন লিজাকে চড়তে দিলে হবে না, লিজার সাথে এখন আমার বন্ধুত্বটা ঠিকঠাক রাখবো যাতে ওর মাধ্যমে আমি আর্থারের কাছে পৌঁছাতে পারি। এবং সে তো তখনই ম্যাক্সকে আটকে দিয়ে বলে যে আজকে অন্তত লিসার সাথে এমনটা করো না, এবং অ্যাঞ্জেল তো লিসাকে সেখান থেকে পালানোর একটা সুযোগ করে দেয়। এবার ম্যাক্স তো বলে ওঠে যে কোন সেন্সে তুমি এমন কাজটা করলে। অ্যাঞ্জেল বলে যে তুমি বুঝতে পারছো না, আগে আমায় আর্থারকে বিয়ে করতে হবে, একবার যদি আমি আর্থারের বউ হয়ে যেতে পারি তাহলে তারপর আমি নিনাক পেতে তোমার সব রকমের সাহায্য করব, কিন্তু আগে আমার মোটিভটা কমপ্লিট হতে দাও। লিসা তো বাড়িতে পৌঁছে গেছিল এবং সে দেখে যে অ্যাঞ্জেল বারবার তাকে মেসেজ করছে এবং অ্যাঞ্জেল তাকে সরি বলছে যে সরি, আজকের মতো আমি আর কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না, আমাকে আরো একটা সুযোগ দাও, এত বছরের বন্ধুত্ব আশা করি একটা ঘটনার জন্য তুমি ভুলে যাবে না। এবং লিসার তো মনটা খুবই খারাপ ছিল, প্রেমের ধোঁকা একদিকে কিন্তু বন্ধুর ধোঁকাটা মনে আরো বেশি কষ্ট দেয়। তো তোমরা কমেন্ট করে জানাও তো, প্রেমের ধোঁকা নাকি বেস্ট ফ্রেন্ডের ধোঁকা কোনটা বেশি কষ্টদায়ক। এবার লিজাকে মন খারাপ করে থাকতে দেখে আর্থার তো তখনই তার দিকে এগিয়ে আসে এবং আর্থার তাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে অ্যাঞ্জেলের সম্পর্কটা কিরকম। লিজা বলে যে আমরা একদম এলিমেন্টারি স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি, বলতে গেলে আমরা বেস্ট ফ্রেন্ড। আর্থার বলে ওঠে যে সত্যিই ও তোমার বেস্ট ফ্রেন্ড, যদি কিছু মনে না করো তোমাদের সম্পর্কটা কিরকম, মানে অতীতে তোমার কেমন এক্সপিরিয়েন্স অ্যাঞ্জেলকে নিয়ে আমাকে বলবে। এবার লিসা তখনই বলে ওঠে যে ছোটবেলা থেকেই আমরা বন্ধু, ওর মা বাবা আমার মা বাবার থেকে অনেক বেশি বড় লোক, যদিও ছোটবেলায় সেই নিয়েও কখনোই কিছু বলতো না, তারপর আস্তে আস্তে আমরা বড় হলাম, মিডল স্কুলে পড়লাম, ওর সাথে আমার মাঝে মাঝে ঝগড়া লাগতো আবার মাঝে মাঝে ঠিক হয়ে যেত, কিন্তু আমি একটা জিনিস বুঝেছিলাম যে অ্যাঞ্জেল আমাকে নিয়ে খুব পজিটিভ, ও কখনো কখনো আমাকে নিয়ে বন্ধুদের মাঝে ইয়ার্কি করতো ঠিকই, কিন্তু আবার যদি কোনো ছেলে আমাকে প্রপোজ করতো সেই ছেলেকেও মেরে তাড়িয়ে দিত। আমি তো ছোটবেলা থেকে পড়াশোনায় ভালোই ছিলাম, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে একসাথে আমরা বেজিং ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দেব, কিন্তু ও ভালো রেজাল্ট করতে পারেনি, তখন ও আমাকে বলল যেন আমরা কাছেরই মানে আমাদের গ্রামেরই কোনো কলেজে ভর্তি হয়ে যাই, আর ওর কথা শুনে আমিও সেটাই করলাম। এবার এই সব কথা শুনে আর্থার বুঝতে পারে অ্যাঞ্জেল আসলে কেমন বন্ধু। আর্থার বলে ওঠে যে লিজা তুমি আসলে ভালো মনের, তাই জন্য তুমি ওর চালাকিটা বুঝতে পারোনি, আসলে অ্যাঞ্জেল তোমাকে হিংসা করে, তুমি ওর থেকে গরিব হয়েও ওর থেকে বেশি সুন্দরী, পড়াশোনায় ভালো, তাই জন্য ও চায় না তুমি ওর থেকে ভালো হয়ে লোকের সামনে ধরা পড়ো, তাই ও তোমার খারাপ দিকগুলো বা তোমার যে কোনো দিককেই খারাপ করে লোকের সামনে তুলে ধরে, যেমন তোমার ফিগার নিয়ে মজা ওড়ানো, যেমন তোমার কোনো বয়ফ্রেন্ড হতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া, এমনকি তোমার বেশি ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগটাও ও নষ্ট করে দিল। ও চায় যে ওর ভাইয়ের সাথেই তোমার বিয়ে হোক, যাতে তুমি ওর থেকে কখনোই বেশি ভালো লাইফস্টাইল কাটাতে না পারো। এবার এই সব কথা শুনে লিজার তো মনটা একটু খুঁতখুত করছিল এবং সে শিওর হতে পারছিল না যে আর্থার যেগুলো বলছে সেগুলো কি সত্যি। লিজা বলে যে তুমি মনে হয় একটু বেশি কমপ্লিকেটেড ভাবে ভাবছো, এবং আর্থার তো বলে ওঠে যে তুমি তো এখনো অনেক ছোট, তুমি একটু বড় বা একটু ম্যাচিওর হলে ঠিকই নিজে বুঝতে পারবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, লিজা তার ইউনিভার্সিটিতে বেশ ভালোভাবে পড়াশোনা করছিল এবং সে তো তার প্রজেক্টগুলো বা তার পেপারগুলো খুবই ভালোভাবে লিখছিল এবং প্রফেসরদের থেকে খুবই প্রশংসাও পাচ্ছিল, এবং আর্থারও সবসময় তাকে খুবই এনকারেজ করত। এবং এর মাঝখানে অ্যাঞ্জেলও কিন্তু তাকে মেসেজ করতেই থাকতো যে লিজা তুমি কি এখনো আমার উপর রেগে আছো, এসো না আমরা সবকিছু মিটমাট করে নিই। এবং এরকমই একদিন অ্যাঞ্জেল বলে যে চলো আমরা আমাদের পুরনো বন্ধুত্বের কথা ভেবে সবকিছু মিটমাট করে নিই, একবার আমার সাথে দেখা করো, আমি ডিনারে তোমার সাথে দেখা করতে চাই। এবং লিজা তাতে রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই যে অ্যাঞ্জেল লিজার জন্য একটা সরি হিসেবে গিফটও এনেছিল এবং তারা তো নিজেদের মধ্যে গল্প করে খুব সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করে। ফেরার সময় আর্থার লিজাকে পিক আপ করার জন্য আসে
এবং সেই সময় অ্যাঞ্জেল দেখে যে কেউ একজন লিজাকে পিক আপ করছে, কিন্তু সেটা যে আর্থারে সেটা সে বুঝতে পারে না। এটা যে তার পরিবারের কেউই সেটা সে বুঝতে পেরেছিল। এবার অ্যাঞ্জেল তো তারপর বাড়িতে ফিরে আসে। এবার লিজা তো ভেবেছিল যে অ্যাঞ্জেল তার খুব ভালো বন্ধু, সে কোনো রকম বাজে ইন্টেনশন ছাড়াই তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে জানতো না অ্যাঞ্জেল কত বড় বদমাইশ। আমরা দেখতে পাই অ্যাঞ্জেল সোজা ম্যাক্সের কাছে যায় এবং ম্যাক্স তখনই তাকে একটা টাকার খাম দেয়। অ্যাঞ্জেল তখনই তার কানের পিছন থেকে একটা হিডেন ক্যামেরা খুলে ম্যাক্সকে দেয়। মানে এতক্ষণ সে লিজার সাথে যে সময়টা কাটিয়েছে বা যে কথাগুলো বলেছে সব কিছু সেই হিডেন ক্যামেরায় রেকর্ড হয়ে গেছিল এবং সেটাই সে ম্যাক্সকে দেয়। ম্যাক্স তো লিজার ফটো ভিডিও আবারও এতদিন পর দেখতে পায় এবং সে বলে ওঠে যে অ্যাঞ্জেল, যে করে হোক আমার কিন্তু লিজাকে চাই, এখানে টাকাটা কোনো ম্যাটার না। এবং অ্যাঞ্জেল তো বলে ওঠে যে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। এবার ম্যাক্স তো তখনই লিজার বাবা মাকে কল করে এবং সে লিজার বাবা মাকে কল করে বেজিংয়ে আসতে বলে, মানে শহরে আসতে বলে, কারণ ম্যাক্স এরপর আরও বেশি ঝামেলা পাকানোর প্ল্যান করছিল। এবার অপরদিকে আমরা লিজাকে দেখতে পাই। একটা মাস তো আর্থারের সাথে তার কেটে গেছিল, কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী 4 লাখ টাকা সে তো খরচ করতেই পারিনি। এবং সেক্রেটারি সেন তো তাকে বলে যে তুমি কিন্তু তোমার কন্ট্রাক্টটা ফিল আপ করতে পারোনি, আর তার শাস্তি হিসেবে তোমাকে 10,000 শব্দের একটা রচনা লিখতে হবে, যেই রচনাতে লিজাকে নিজের ব্যাপারেই খারাপ কথা বা সেলফ ক্রিটিসিজম করতে হবে। এবার লিজা তো সেই রচনা লিখতে বসে এবং তো সে ভেবে পাচ্ছিল না যে আমি নিজের ব্যাপারে কি লিখবো। বেশি টাকা খরচা না করা এটা তো ভালোই বিষয়, সেখানে সেটা নিয়ে আবার কিসের রচনা। এবং তখনই আর্থার সেখানে আসে। লিজা তো কিউটলি তাকে বলে যে আমাকে কি এই শাস্তিটা মুকুব করে দেওয়া যায় না, এবং আর্থার তো তাকে বলে যে কখনোই না, তুমি কি পুরো কন্ট্রাক্টটা পড়ে দেখোনি? এই কন্ট্রাক্টের লাস্টে লেখা ছিল যে তুমি কখনোই আমার থেকে মুক্তি পাবে না, তাই জন্য তোমাকে এটা লিখতেই হবে। এবার নিনা তো কোনো রকমের সেই রচনা লেখা কমপ্লিট করে এবং লিখতে লিখতে তার তো হাতে ব্যথা হয়ে গেছিল। রচনা কমপ্লিট করে সে যখন বিছানায় শুতে যায় আর্থার তো তার কাছে এগিয়ে আসে, কিন্তু লিজা তো খুবই রেগেছিল এবং সে তো দুজনের মাঝখানে বালিশ দিয়ে দেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আর্থার কোনো একটা কাজে বিদেশে যাচ্ছিল এবং এই প্রথমবারের মতো লিজা একা বাড়িতে ছিল। এবার লিজা তো আর্থার চলে যাওয়ার পর তাকে মিস করতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই আর্থার আবার ফিরে আসে এবং আর্থার তো সবার আগে লিজাকে অফিসে ডেকে পাঠায় দেখা করার জন্য। এবার লিজা অফিসে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় লোলা এবং আর্থার বলে ওঠে যে সে তো বাড়িতে এখনো কাউকে লিজার ব্যাপারে জানায়নি, তাই লিজা যেন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এবার লিজা তো তাড়াতাড়ি অফিসের একটা ওয়ার্ডরোবে লুকিয়ে পড়ে এবং লোলা তো ঘরে ঢুকেই বলে যে কি ব্যাপার, ঘর থেকে একটা ফিমেল পারফিউমের গন্ধ বেরোচ্ছে কেন, আর তোমার এখানে রিংই বা কি করছে? আমার তো মনে হচ্ছে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছো। এবার লোলা তো এইসব বলে ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপর লিজা তার আলমারি খুলে বেরিয়ে আসে এবং লোলা তখনই আবার ঘরে ঢুকে আসে যে এইবার তোমাদের হাতে নাতে ধরেছি, তোমরা কি ভেবেছিলে আমি এতই বোকা যে এক্ষুনি চলে যাব? এবং আর্থার তখনই লিজার সাথে লোলার পরিচয় করিয়ে দেয়। লোলা বলে ওঠে যে আমার লিজাকে খুবই ভালো লেগেছে, চলো তাড়াতাড়ি আমরা নাম্বার শেয়ার করে নিই যাতে আমরা শপিং যেতে পারি, একসাথে গল্প করতে পারি। এবং লিজারও তো লোলাকে খুবই ভালো লাগে। লিজা যখন প্রথমবার লোলাকে স্যালনে দেখেছিল লিজা তো ভেবেছিল সে খুব অহংকারী হবে, কিন্তু লোলা একদমই সেরকম ছিল না, বরং সে তো খুবই ফ্রেন্ডলি টাইপের ছিল। এবার আমরা দেখতে পাই যে লিজার সেমিস্টার তো স্টার্ট হয়ে গেছে। লিজা তার লাক্সারি গাড়ি করে তার সিকিউরিটি গার্ড নিয়েই কলেজে যেত অবভিয়াসলি, এবং সেই সব দেখে কিছু স্টুডেন্টরা নানা রকমের সমালোচনা শুরু করে। কিন্তু লিজার কলেজেই চালাকি করে ভর্তি হয়েছিল অ্যাঞ্জেল, এবং অ্যাঞ্জেল তো সেই সমস্ত স্টুডেন্টদের তাড়িয়ে দেয় যে কেন সবাইকে কি গরিব বা মধ্যবিত্ত হতে হবে, বড়লোক কি কেউ থাকতে পারে না? তাদেরকে দেখে সবসময় তোমরা বাজে মন্তব্য কেন করবে? মানে বলতে গেলে অ্যাঞ্জেল এখন লিজাকে একদমই প্রোটেক্ট করে রাখছিল, তার জন্য কফি আনা, সবসময় তাকে প্রোটেক্ট করা, তার সাথে ভালোভাবে কথা বলা, সবকিছুই অ্যাঞ্জেল করছিল। এবং লিজা তো মনে মনে ভাবছিল যে হয়তো আর্থার যেগুলো বলেছে সেগুলো ভুলই, অ্যাঞ্জেল সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড। এবার অ্যাঞ্জেল তো তখনই জিজ্ঞাসা করে যে লিজা, তোমার বয়ফ্রেন্ডের দাদা কেমন মানুষ সেটা আমাকে বলো তো। লিজা বলে ওঠে যে আমার বয়ফ্রেন্ডের দাদা, আমার বয়ফ্রেন্ডের যে কোনো দাদা আছে সেই ব্যাপারে তো আমি কোনোদিন শুনিনি।
অ্যাঞ্জেল ভাবে যে ও টমকে ডেট করে আর টম কোনোদিন ওর দাদার ব্যাপারে বলেনি, এটা কি করে সম্ভব। অ্যাঞ্জেল বলে ওঠে যে হয়তো তাহলে আমারই কিছু একটা বুঝতে ভুল হয়েছে। এমনিও তো টম একটা প্লে বয়, ও নিজের পরিবারের ব্যাপারে কথা বলবে এটা ভাবাই ভুল। এবং সে তো তখনই বলে ওঠে যে লিজা, তোমার বয়ফ্রেন্ড মনে হয় খুব ব্যস্ত থাকে তাই না, হয়তো তোমাকে খুব একটা সময় দিতে পারে না তাই না। এবং লিজা তো তখনই বলে যে না, আমাদের তো রোজই দেখা হয়, আমরা তো অনেকটা টাইমই একসাথে কাটাই, আমরা ভালোই আছি। এবং অ্যাঞ্জেল তো তখনই ভাবে যে সত্যি তুমি কত লাকি, তোমাকে কেয়ার করার একটা মানুষ রয়েছে, কিন্তু আমার জন্য কেউই নেই, আমি যে কবে তোমার মতো একটা বয়ফ্রেন্ড খুঁজে পাবো। লিজা তো তাকে আশ্বস্ত করে যে কোনো চিন্তা করো না, ঠিক সময় তুমি একটা ভালো ছেলে পেয়ে যাবে। এবং অ্যাঞ্জেল তো মনে মনে ভাবে যে তোমার মতো বয়ফ্রেন্ড, তোমার মতো ওই একটা প্লে বয় বয়ফ্রেন্ড আমার চাই না। ওই টম কত মেয়ের সাথে ঘোরে সে আমার জানা আছে, আমি টমের দাদার মতো আর্থারকে চাই। লিজা যখন কলেজ থেকে বেরোচ্ছিল অ্যাঞ্জেল আবারও তার পিছু নেয়। অ্যাঞ্জেল বলে ওঠে যে লিজা, কত বছর আমরা একসাথে রাত কাটাইনি, চলো না আজকে আমি তোমার বাড়িতে গিয়ে একটু টাইম স্পেন্ড করি, আমরা আবার আগের মতো গল্প করতে পারবো। এবং লিজা তাকে বলে যে ঠিক আছে তাই চলো। এবার আমরা দেখতে পাই যে লিজা যখন অ্যাঞ্জেলের সাথে কথাবার্তা বলছিল, একজন ফটোগ্রাফার লুকিয়ে লুকিয়ে তাদের ফটো তুলছিল এবং সেই ফটোগুলো সে ম্যাক্সকে পাঠাচ্ছিল। এবং ম্যাক্স তো ফটো দেখেই এমন লোভাতুর ভঙ্গি করতো যে বলার কথা না। এবং তখনই ম্যাক্সের ওখানে লিজার বাবা মা হাজির হয়। ম্যাক্স বলে ওঠে যে তোমাদের আসতে কোনো অসুবিধা নেই তো, আশা করি বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে, তোমরা লিজার কলেজের বাইরে গিয়ে ড্রামা শুরু করবে। এবং লিজার বাবা মা এই নাটকে রাজি হয়ে যায়। এবার লিজা কলেজ থেকে বেরোনোর সময় দেখে যে তার বাবা মা এবং ভাই সেখানে হাজির হয়েছে। এবং তারা তো লিজাকে দেখেই বলে ওঠে যে লিজা, তোমার সাথে আমরা এত ভালো একটা ছেলে সম্পর্ক করেছিলাম, কেন তুমি বিয়ে ভেঙে চলে এলে, তুমি আমাদের সকলের মুখ ডুবিয়েছো, এক্ষুনি আমাদের সাথে ফিরে চলো, তোমার কি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। এবার লিজা তো বলে ওঠে যে না, আমি ম্যাক্সকে কখনোই বিয়ে করব না, তাছাড়া ম্যাক্স যেমন আমার জন্য করেছে আমিও তেমন ওর জন্য অনেক করেছি। এবার লিজার মা বাবা তো কলেজের সকলের সামনে একদম সিন ক্রিয়েট শুরু করে দিয়েছিল। লিজার ভাই তাদেরকে একটু বাধা দেয় যে তোমরাও ভালো করে জানো যে তোমরা ভুল করছো, কিন্তু লিজার বাবা মা একদম টাকা দেখে অন্ধ হয়ে গেছিল। এবার ততক্ষণে তো সেখানে লিজার যে মহিলা বডিগার্ড ছিল সে চলে আসে এবং সে লিজার বাবা মাকে তার থেকে সরিয়ে দেয়। এবং তার বাবা মা তো তখনই আরো কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদের মেয়ে আমাদের সাথে এমন করলো, আমাদের মেয়ে যদি এরকম করে তাহলে না জানি অন্যরা কি করবে। এবার এই সব ঝামেলার মাঝখানে আর্থারও সেখানে চলে আসে এবং আর্থার তো সোজা লিজার বাবা মাকে পুলিশের কাছে হাজির করে। এবার পুলিশও তাদের নামে কেস করতেই যাচ্ছিল, কিন্তু পুলিশ সাজেস্ট করে যে যেহেতু এটা আপনারই মা বাবা, তাই আপনি চাইলে কথা বলে ব্যাপারটা মিটমাট করে নিতে পারেন। এবং লিজা তো তখনই তার বাবা মার সাথে ব্যাপারটা মিটমাট করে নেয়। লিজার বাবা মা বলে যে আমরা ইচ্ছা করে কাজটা করতে চাইনি, আসলে আমাদেরকে ম্যাক্সই বলেছিল এমনটা করতে, তাই জন্যই আমরা এমন করতে বাধ্য হয়েছিলাম। আর্থার বলে ওঠে যে সত্যিই কি তোমরা এমনটা করতে চাওনি, কোনো বাবা মাকে কি কেউ জোর করতে পারে তাদের মেয়ের ক্ষতি করানোর জন্য, তোমাদের কি দরকার টাকা পয়সা, তাই তো তোমাদের টাকা পয়সার দায়িত্ব আমি নেব, কিন্তু আজকের পর থেকে তোমরা কখনোই আর লিজার জীবনে আসবে না, আর তোমরা এই শহর ছেড়ে দূরে চলে যাবে। এবং এই দফা রফা করে তারা তো যে যার কাজে চলে আসে। আর্থার তো আবারও তার অফিসে চলে আসে। এবার তার যখন মিটিং হচ্ছিল তখনই তার একজন সেক্রেটারি আর্থারের কাছে আসে এবং সে আর্থারকে জানায় যে লিজার বাবা মা শহর ছেড়ে যায়নি, থানা থেকে বেরোনোর পরই ম্যাক্সের গাড়ি এসেছিল লিজার বাবা মাকে তোলার জন্য এবং তারা সেখানেই গেছে। এবারে এই কথা শুনে আর্থারের তো খুবই চিন্তা হয়ে যায়। অপরদিকে আর্থার এটাও বুঝতে পারছিল যে লিজারও মনটা খারাপ, কারণ কেউই চায় না যে তার মা বাবার সাথে তার এরম ঝামেলা হোক বা বাবা মাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হোক। এবং আর্থার তখনই তার বোনকে কল করে যে আচ্ছা, তোমাদের বয়সী মেয়েরা মন খারাপ করলে কি করে। লোলা বলে যে কি, তোমার গার্লফ্রেন্ড রাগ করেছে নাকি, আমাদের বয়সী মেয়েরা মন খারাপ করলে শপিং করে বা ভালো ভালো কিছু খায়, তুমি ওর জন্য কিছু টেস্টি টেস্টি স্ন্যাকের ব্যবস্থা করতে পারো। এবং আমরা দেখতে পাই যে আর্থার তো লিজার জন্য দারুণ সুন্দর পেস্ট্রি আর কফি আনিয়েছিল। লিজা তো মনে মনে খুশি হয় যে আর্থার তার কতটা খেয়াল রাখে, মন খারাপ এই কথাটা ভেবেই তো আর্থার এমনটা করেছে।
এবং আর্থার তো লিসাকে খুব সুন্দর একটা বাগানেও নিয়ে যায় এবং সেখানে সে লিজার ফটো তুলে দেয়। এবার লিজা এই ধরনের ক্যামেরার ব্যবহার জানতো না এবং তার ফটোগ্রাফি নিয়ে খুবই ইন্টারেস্ট জাগে। আর্থার তো সঙ্গে সঙ্গে তাকে বলে যে তাহলে তুমি একটা ক্যামেরা কিনে নাও, তাহলে তোমার মান্থলি খরচও অনেকটা পূরণ হয়ে যাবে। এবং লিজা একটা ক্যামেরা কিনতে যায়। এবার ক্যামেরার দোকানে লিজার একটা ভিন্টেজ ক্যামেরা পছন্দ হয়, যেটার দাম প্রায় 4 লাখ টাকার কাছাকাছি ছিল এবং লিজা সেই ক্যামেরাটাই কিনে নেয়। এবার সে যখন ক্যামেরা কিনছিল তখনই সেই দোকানে অ্যাঞ্জেলও হাজির হয়। অ্যাঞ্জেল লক্ষ্য করে যে লিজা এত দামি একটা ক্যামেরা কিনছে এবং অ্যাঞ্জেল মনে মনে ভাবে যে বাবা, টম তো তাহলে বেশ ভালো অ্যামাউন্টেরই টাকা খরচা করে। এবং অ্যাঞ্জেলের তো রাগের শেষ থাকে না, সে তো সঙ্গে সঙ্গে কলেজের একজনকে মেসেজ করে যে একটা মেয়ের ফটো আমি তোমাকে পাঠাচ্ছি, এই গাইয়া মেয়েটা বড় লোকের ছেলে পটিয়ে খুব বেশি হাবভাব দেখাচ্ছে, তাই কিছুদিনের মধ্যেই এর নামে যেন আমি কলেজে নানা রকমের রিউমার শুনতে পাই। এবার কিছুদিন পরে লিজা কলেজে দেখে যে তার নামে তো নানা রকমের কথা ঘুরছে, লোকজন তাকে নানাভাবে অপমান করছে যে ও একটা গ্রামের মেয়ে শহরে এসে ছেলে পটিয়েছে এবং সেই টাকাতে ও বড়লোকি চাল দেখাচ্ছে। এবং অ্যাঞ্জেল সকলের সামনে এসে নিনাকে প্রোটেক্ট করে যে তোমরা একটা মেয়ের সম্বন্ধে এমন কথা বলতে পারো না। মানে অ্যাঞ্জেল তো এমন হাবভাব দেখাচ্ছিল যেন সে কতই না কেয়ার করে। তো এই সবকিছুর পিছনে যে অ্যাঞ্জেলই রয়েছে সেটা তো লিজা জানতো না। এবার লিজা তো তখনই ছুটতে ছুটতে কলেজ থেকে বেরিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে আর্থার তার জন্য অপেক্ষা করছিল। আর্থার তাকে বলে যে আজকে আর ক্লাস করতে হবে না, আমার সাথে চলো। এবং সে লিজাকে গাড়িতে তুলে সেখান থেকে রওনা দেয়। কিন্তু সে যখন গাড়িতে লিজাকে তুলছিল তখনই সেখানে অ্যাঞ্জেল চলে আসে এবং অ্যাঞ্জেল আলটিমেটলি বুঝতে পারে যে টম না, লিজার বয়ফ্রেন্ড আসলে আর্থারই। এবং এই কথা শোনার পরই তার তো মাথা খারাপ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার ভাই মানে ম্যাক্সকে কল করে এবং সে ম্যাক্সকে কল করে বলে ওঠে যে ম্যাক্স, যে করে হোক তুমি লিজাকে এক্ষুনি ফেরত আনবে, আমি চাই আর্থারের জীবন থেকে ও জানি এক্ষুনি দূর হয়ে যায়। এবার লিজা তো ওদিকে গাড়িতে আর্থারকে বলে ওঠে যে আমি বিদেশে চলে যেতে চাই, কারণ এখানে আমার আর থাকতে ভালো লাগছে না। আর্থার তো তাতে রাজি হয়ে যায় যে তোমার ভালোর জন্য তুমি যেটা চাও আমি সেটাতেই রাজি আছি, কিন্তু তুমি কি এটা জানতে চাও না যে এই কাজগুলো কে করেছে? এই কাজগুলো তোমার বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলি করেছে, আর ওই স্কুলেও তোমার নামে রটনা ওই রটাতো। এবার এই সত্যিটা জানার পর লিজার তো সত্যি খুবই খারাপ লাগে, কারণ সে আরও একবার অ্যাঞ্জেলকে সুযোগ দিয়েছিল, কিন্তু অ্যাঞ্জেল দ্বিতীয়বারের মতো তার মন ভাঙলো। এবার অ্যাঞ্জেল তো তখনই আবারও লিসাকে মেসেজ করে যে আমি তোমার সাথে দেখা করতে চাই এবং আর্থার তো তাকে বারণ করে এবং লিসা বলে যে না, এবারে আমি সত্যিই যেতে চাই। এবং লিসা অ্যাঞ্জেলের সাথে দেখা করতে আসে, কিন্তু বন্ধুত্ব মিটমাট করতে না, বরং সবকিছু ক্লিয়ার করতে। অ্যাঞ্জেল বলে ওঠে যে লিসা, তুমি আমার থেকে আর্থারকে কেড়ে নিয়েছো, যদি তুমি না আসতে তাহলে আজকে আমি আর্থারের গার্লফ্রেন্ড হতাম। তুমি জানো ওর সাথে একটা ডেট পাওয়ার জন্য আমাকে কত কি করতে হয়েছে, আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে। লিজা বলে ওঠে যে অ্যাঞ্জেল, কলেজে আর স্কুলে তুমি কি আমার নামে এই মিথ্যা রচনাগুলো রটিয়েছিলে? এবার অ্যাঞ্জেল তো ভাবে যে কি হলো, লিজা তো সবসময় একদম চুপচাপ শান্ত থাকে, আজকে হঠাৎ এত তেজি হয়ে উঠলো কেন? অ্যাঞ্জেল বলে ওঠে যে কেন রটিয়েছি তো কি হয়েছে, তুমি কি ভাবছো তুমি আমার থেকে সুন্দর দেখতে বলে, আমার থেকে পড়াশোনায় ভালো বলে আর্থারকে তুমি পেয়ে যাবে? সারা জীবন আমাকে তুমি একটা সেকেন্ড ক্যারেক্টারের মতো ফিল করিয়েছো, আমি কখনোই মেন ক্যারেক্টার হতে পারিনি, তাই জন্যই আমি এমনটা করেছি। এবার লিজার কাছে তো সব ক্লিয়ার হয়ে যায় যে তার মানে অ্যাঞ্জেলই আসল ভিলেন। লিজা বলে ওঠে যে তোমার যা করার তুমি করে নিতে পারো, কিন্তু আলটিমেটলি তুমি কিছুই করতে পারবে না, তাই আমি আর কথা বাড়াতে চাই না। এবং বলে লিজা তো চলে যাচ্ছিল, কিন্তু অ্যাঞ্জেল বলে ওঠে যে তুমি কি ভেবেছো আমি এখানে শুধু তোমার সাথে গল্প করতে ডেকেছি? এবং তখনই সেখানে প্রবেশ করে ম্যাক্স। ম্যাক্স বলে ওঠে যে নিনা, তুমি আমাকে ছাড়া এইভাবে কি করে অন্য কারোর সাথে থাকতে পারো? আমি জানিও তোমাকে খুশি রাখতে পারবে না। এবং লিজা বলে যে আমার নাম নিনা না, আমার নাম লিজা। ম্যাক্স বলে ওঠে যে ছোটবেলায় আমি তোমার জন্য গাছ থেকে পড়ে গেছিলাম, তোমার জন্য আমার পায়ের এই অবস্থা, তারপরেও তুমি আমার সাথে এমনটা করছো। এবং লিজা তো তখনই বলে ওঠে যে তাই তুমি আমার জন্য পড়ে গেছিলে নাকি পুরোটাই তোমার সাজানো ঘটনা ছিল? এবার আমরা তাদের ছোটবেলার দৃশ্য দেখতে পাই। ছোটবেলায় লিজা একবার ঘুড়ি ওড়াচ্ছিল এবং তখনই ঘুড়িটা গাছে আটকে যায়। এবার ম্যাক্স তো সেই ঘুড়িটা পারতে গাছে ওঠে, যদিও লিজা তাকে বারবার বারণ করছিল যে এরকম রিস্ক নেওয়ার কোনো দরকার নেই।
কিন্তু ম্যাক্স তাও গাছে উঠেছিল এবং সে ইচ্ছে করে হাত ছেড়ে দিয়ে গাছ থেকে পড়ে যায়, যার পুরো দোষটা সে সবসময় লিজার ওপরই চাপায়। মানে বলা যায় সে এরকম একটা বাজে কাজ করে লিজাকে সারা জীবন নিজের ফাঁদে আটকে রাখতে চেয়েছিল, ইমোশনালি তাকে কবজা করতে চেয়েছিল। কিন্তু এইভাবে ভালোবাসা ছাড়া কাউকে তো আটকে রাখা যায় না। লিজা বলে ওঠে যে আমি সব সত্যিটাই জানি। এবার ম্যাক্স তো তখনই চেঁচিয়ে ওঠে যে এক্ষুনি ওকে ধরো, এবং ম্যাক্সের লোকেরা লিজাকে ধরতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে আর্থার চলে আসে এবং সেক্রেটারি শেন তার অন্যান্য বডিগার্ডদের নিয়ে চলে আসে। এবং লিজার যে মহিলা বডিগার্ড ছিল সে তো অ্যাঞ্জেলকে ধরে ফেলে। অ্যাঞ্জেল তো চাচাতে থাকে যে তোমরা কোনোদিন সুখী থাকবে না, আমার অভিশাপ রইল, তোমরা কখনো সুখী থাকতে পারবে না। কিন্তু এসব বলে আর কোনোই লাভ ছিল না। সেক্রেটারি শেন তো ম্যাক্সকে একদমই টাইট দিয়ে দেয় যে যদি আর কোনোদিন তুমি ওদের জীবনে এসেছো তাহলে ভাই বোন দুজনেই কিন্তু বাকি জীবনটা জেলেই কাটাবে। এবার এত দিনে এইসব ঝামেলা মেটানোর পর লিজা আলটিমেটলি তো একটু মানসিক শান্তিতে ছিল, এবং আর্থারও তাকে যে এতটা সাপোর্ট করবে, এতটা ভালোবাসবে সে তো কখনোই ভাবেনি। আমরা দেখতে পাই যে আলটিমেটলি তাদের মধ্যে রোম্যান্স হয় এবং আর্থার ঠিক করে যে এবার সে লিজার সাথে বিয়ে করবে, মানে ফর্মালি সবাইকে জানিয়ে বিয়ে করবে। এবার ততদিনে লিজাও ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েট করে যায় এবং লিজার তো খুব ভালো রেজাল্ট হয়েছিল। লিজা ঠিক করেছিল যে সে এরপর জুয়েলারি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করবে। এবং আমরা এবার আর্থার আর লিজার বিয়ের দিনের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই আর্থারের পরিবার তো খুব ভালোভাবেই লিজাকে মেনে নিয়েছিল এবং লিজার পরিবারও তাদের বিয়েতে উপস্থিত ছিল। যতই হোক তারা লিজার বাবা মা ছিল এবং তারাও এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছিল। এবং আর্থার আর লিজার বিয়ের মাধ্যমেই তাদের হ্যাপি এন্ডিং হয় এবং এখানেই আমাদের মিষ্টি গল্পটা শেষ হয়। তো তোমাদের এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।